একটি ধাপ। তাই টিঙ্কু এর কাছে মনে হচ্ছিল নতুন হিসেবে ফাং এটা পারবে না। তাই ফাংয়ের এতে অনেক মন খারাপ হয়। সে তখন সিদ্ধান্ত নেয় যে সে একাই স্ল্যামডাঙ্ক শিখবে, যার ফলে রাতের বেলা যখন বাস্কেটবলের স্টেডিয়াম একদম ফাঁকা থাকে, ফাং ঠিক সেই সময় একা একাই সেখানে প্র্যাকটিস করতে থাকে। সে সোজা বাস্কেটটির সামনে চলে যায় আর সে অনেক উঁচুতে লাফ দিয়ে বলটিকে বাস্কেটের মধ্যে ফেলার চেষ্টা করে। প্রথমে তো সে নর্মালভাবে এত উঁচুতে লাফ দিতে পারছিল না, কিন্তু সে তখন তার কুংফু দক্ষতা ব্যবহার করে লাফ দেয়। এতে করে দেখা যায় যে সে বাস্কেট থেকে অনেক বেশি উপরে চলে গিয়েছে, যার ফলে বলটিকে বাস্কেটে ফেলতে গিয়ে সে মাটিতে পড়ে যায়। কিন্তু তারপরও সে তার চেষ্টা চালিয়ে যায়। এবার কিছুদিন পরেই তাদের ইউনিভার্সিটির সেকেন্ড ম্যাচ শুরু হয়। তবে তাদের ম্যাচ শুরু হওয়ার আগে প্রতিপক্ষ দলের একজন প্লেয়ার ফাংয়ের সামনে আসে আর সে ফাংকে নিয়ে এখানে মজা করছিল যে ফাং একজন এতিম ছেলে আর সে ক্লাবে ভাঙচুর করার কারণে তাকে তার স্কুল থেকেও বের করে দেওয়া হয়েছে। আসলে এসব কথা বলে সে ফাংয়ের খেলার উপরে ফোকাস নষ্ট করতে চাইছিল, কিন্তু ফাং এখানে তাকে কিছুই বলে না। এবার কিছুক্ষণের মধ্যেই তাদের ম্যাচ শুরু হয় আর রেফারি যখন বলটিকে উপরে ছুঁড়ে মারে, ঠিক তখনই ফাং রাগে এবং ক্ষোভে সঙ্গে সঙ্গেই বলটিকে পাঞ্চ করে, যার ফলে বলটি সোজা চলে যায় জিনের কাছে। আর সুযোগ পেয়ে জিনও তখন বলটিকে বাস্কেটের মধ্যে ফেলে দেয়। এরপর ফাং সেখানে এক এক করে পয়েন্ট করতে থাকে। সে আজকে এতটাই ভালো খেলছিল যে সকলেই এখানে অনেক অবাক হয়ে যায়, এমনকি সেই ছেলেটিও অনেক অবাক হয় যে কিনা কিছুক্ষণ আগেই ফাংকে নিয়ে মজা করছিল। এবার দেখতে দেখতেই খেলার একদম লাস্ট রাউন্ড চলে আসে আর ফাং এখানে স্ল্যাম ডাঙ্ক করে পয়েন্ট করার চেষ্টা করছিল। সে বিপক্ষ দলের প্রত্যেকটি প্লেয়ারকে পেছনে ফেলে সোজা বাস্কেটের কাছে এগিয়ে যায় আর সে দুর্দান্তভাবে স্ল্যাম ডাঙ্ক করে বাস্কেটের মধ্যে বলটি ফেলতে সক্ষম হয়। এটা দেখে তো সকলেই একদম চমকে যায়, কিন্তু আগেরবারের মতো ফাং অনেক উঁচুতে লাফ দিয়ে ফেলেছিল, যার ফলে সে পয়েন্ট করতে পারলেও বাস্কেটের স্ট্যান্ডের সঙ্গে অনেক জোরে আঘাত পায়। কিন্তু তারপরেও ফাংয়ের এই পরিশ্রমের কারণে আজকেও তারা ম্যাচ জিতে যায়, যার ফলে সকলেই এখানে ফাংয়ের উপর খুশি ছিল। এরপর দেখা যায় ফাংয়ের জন্য তাদের পুরো টিম পরপর প্রায় কয়েকটি ম্যাচ জিতে যায়। আর ফাংয়ের এতটা ভালো পারফরমেন্সের কারণে নিউজ পেপার, টিভি চ্যানেল সমস্ত জায়গাতে ফাংয়ের ব্যাপারেই কথা হচ্ছিল। ফাং পুরো দেশে একদম ফেমাস হয়ে যায়, কারণ সকলের কাছে মনে হচ্ছে কারণ প্রতিবারই এই দলের উপরে টাইগার বাজি ধরে থাকে। তো এবার কিছুক্ষণের মধ্যেই তাদের ফাইনাল ম্যাচ শুরু হয় আর ম্যাচের প্রথম দিকে দেখা যায় যে টাইগারের টিমের প্লেয়াররা ইচ্ছে করে ফার্স্ট ইউনিভার্সিটির প্লেয়ারদেরকে ইনজুরি করে দিচ্ছে। তারা জেনে বুঝেই তাদেরকে আঘাত করছে যাতে করে ম্যাচ তারা জিতে যায়। এভাবে করে কিছুক্ষণের মধ্যেই তারা টিঙ্কু এবং জিনের গায়েও আঘাত করে, যার ফলে ফার্স্ট ইউনিভার্সিটির দুজন ভালো খেলোয়াড়ই আর খেলতে পারছিল না। এখন সম্পূর্ণ ম্যাচ চলে আসে ফাংয়ের দিকে। ফাং তখন একাই ম্যাচটিকে জেতানোর চেষ্টা করছিল। তবে ফাং যখনই পয়েন্ট করার চেষ্টা করছিল, ঠিক তখনই তারা ফাংকেও বাকিদের মতো আঘাত করার চেষ্টা করছিল। কিন্তু ফাং তো অলরেডি ছিল একজন কুংফু মাস্টার, তাই ফাইটিংয়ের দিক দিয়ে তারা কেউই ফাংয়ের সঙ্গে পেরে ওঠে না। ফাং তার কুংফু দক্ষতা দিয়ে তাদের সবাইকে হারিয়ে দিচ্ছিল। এবার ফাং একাই তার টিমের হয়ে পয়েন্ট করতে থাকে, কিন্তু টাইগারের টিম অলরেডি 18 পয়েন্ট করে ফেলেছিল, যেটা ছিল তাদের টিমের থেকে অনেক উপরে। তাই ফাং তখন তার টিমকে জেতানোর আপ্রাণ চেষ্টা করছিল। কিন্তু ফাং যখনই সেখানে ভালো খেলছিল, ঠিক তখনই দেখা যায় কিন্তু আজকে ফাংদের টিমের সবচাইতে ভালো দুজন প্লেয়ার অর্থাৎ টিঙ্কু এবং জিন খেলতে পারবে না, কারণ তারা দুজন এখনও ইনজুরিতে রয়েছে। আর ম্যাচ শুরু হওয়ার আগে টাইগার এখানে বলে, ফার্স্ট ইউনিভার্সিটির টিম তো ল্যাংড়াদের টিম। আমি তো এটাই বুঝতে পারছি না যে তারা কোন সাহসে আমাদের সঙ্গে খেলতে আসছে। কিন্তু ঠিক তখনই স্টেডিয়ামে প্রবেশ করে ফাংয়ের 4 জন টিচার। আসলে তারাও এখন ফাংয়ের টিমের হয়ে খেলবে। এতে করে যদি তাদের চাকরি চলেও যায় তাতেও তাদের কিছু যায় আসে না, তারা আজকে ফাংয়ের জন্যই লড়বে। আর ফাং তার টিচারদেরকে দেখে অনেক খুশি হয়ে যায়। এদিকে টাইগারের একজন ম্যানেজার এখানে রেফারিকে বলে যে এটা খেলার নিয়মের বাইরে, তারা হঠাৎ করে কোনো টিমে এভাবে এসে জয়েন করতে পারে না। কিন্তু রেফারি এখানে তাদেরকে জানায়, না না, তারা হঠাৎ করে আসেনি, তারা আগে এসে টিমে তাদের নাম দিয়ে গিয়েছে, তাই তারা চাইলেই এখন ফার্স্ট ইউনিভার্সিটির হয়ে খেলতে পারবে। এবার কিছুক্ষণের মধ্যেই তাদের ফাইনাল ম্যাচ শুরু হয়ে যায়। আর যেহেতু এখন ফাংদের টিমে 4 জন কুংফু মাস্টার ছিল, তাই তারা টাইগারের টিমকে খুব বাজেভাবে বিট করছিল। তারা একের পর এক পয়েন্ট করতে থাকে। এমনকি এই ম্যাচে দেখা যায় যে ফাং এখন খুব সুন্দরভাবে স্ল্যাম ডাঙ্কও করতে পারছে। সে স্ল্যাম ডাঙ্কের মাধ্যমে বেশ কয়েকটি পয়েন্ট করে ফেলে। কিন্তু ফাইনাল ম্যাচে যে রেফারি ছিল তাকে আগেই অনেকগুলো টাকা দিয়ে কিনে রেখেছিল টাইগার, তাই সে এখানে ফাংয়ের টিমকে হারিয়ে দেওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত ছিল। তাই যখনই ফাংয়ের টিম জেতার পথেই ছিল, তখনই বারবার রেফারি ফাংয়ের টিমকে ফাউল দিচ্ছিল, কারণ বিনা কারণে রেফারি বারবার বাঁশি বাজিয়ে তাদের খেলার মনোযোগ নষ্ট করছিল। আর এটা দেখতে পেয়ে একজন টিচার একটি পিন বের করে আর সেই পিনটি দিয়ে সে সোজা রেফারির গলায় অ্যাটাক করে, যার ফলে রেফারি আর সেখানে বাঁশি বাজাতে পারছিল না।
এদিকে টাইগারের ম্যানেজার এখানে একটি ইশারা করলে মাঠের মাঝখানে তাদের কিছু প্লেয়ার চলে আসে আর তারা ম্যাচের মধ্যেই ফাংদের টিমের সবাইকে মারতে শুরু করে। এতে করে টিচাররা অনেক রেগে যায়। তারা তখন তাদের কুংফু পাওয়ার ব্যবহার করে তাদের সঙ্গে লড়াই করতে থাকে। এখন এই দুই টিমের মধ্যে প্রচণ্ড রকমের লড়াই শুরু হলে সঙ্গে সঙ্গেই কিছুক্ষণের জন্য ম্যাচে বিরতি দেয়া হয়। আর এমন সময় মাস্টার নি ফাংকে একটি চিঠি দেয়, যেটা ছোটবেলায় ফাংয়ের সঙ্গে কেউ রেখে গিয়েছিল। আর এই চিঠিটি পড়ে ফাং বুঝতে পারে যে এটা ফাংয়ের বাবার লেখা চিঠি। চিঠিটিতে লেখা ছিল যে ফাংকে এভাবে ফেলে যাওয়ার জন্য তারা অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে ফাংকে ফেলে যাওয়া ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। এখন ফাংয়ের কাছে আবারও মনে হচ্ছিল যে স্টেডিয়ামে অডিয়েন্সের মাঝখানে বসা সেই দুজন মানুষই হয়তো তার মা বাবা। এবার কিছুক্ষণ পর আবারও তাদের ম্যাচ শুরু হয়। আর এমন সময় দেখা যায় যে ফাংদের টিমে টিংকুয়ে এবং জিনও জয়েন করেছে। এটা দেখে তো টাইগারের টিমের সবাই একদম অবাক হয়ে যায়, কারণ তারা এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল কিভাবে। জিন তখন টাইগারের টিমের ক্যাপ্টেনকে বলে কুংফু শুধুমাত্র একটি ফাইটিং স্কিল নয়, বরং এই কুংফু পাওয়ারের মাধ্যমে মানুষকে ঠিক করাও সম্ভব। অর্থাৎ সেই 4 জন টিচার মিলে তাদেরকে সুস্থ করেছে। এখন তাদের সবাইকে নিয়ে ফাংদের টিম ছিল অনেক শক্তিশালী একটি টিম, তাই তারা সবাই মিলে এখন খুবই ভালো খেলছিল। কিন্তু এবার খেলার মাঝখানে দেখা যায় একজন চিটারি করে একটি ব্যাট দিয়ে ফাংয়ের পায়ে অনেক জোরে আঘাত করে, যাতে করে ফাং স্ল্যাম ডাঙ্ক করতে না পারে। কিন্তু তারপরও ফাং খেলার আপ্রাণ চেষ্টা করছিল। এখন ম্যাচ জেতার জন্য তাদের আর মাত্র 2 পয়েন্টের প্রয়োজন ছিল। ফাং তখন দূর থেকে বলটিকে বাস্কেটের দিকে ছুঁড়ে মারে, কিন্তু যখনই বলটি বাস্কেটের মধ্যে পড়তেই যাবে ঠিক তখনই রেফারি নিজে বলটিকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দেয়। ওয়াং তখন চিৎকার করে বলে ওঠে এটা তো চিটিং হচ্ছে, কিন্তু রেফারি তখন বলে আমি একজন রেফারি, তাই আমি যা খুশি তাই করতে পারবো। এভাবে চিটিং করে টাইগারের দল অনেকটাই এগিয়ে যায়। এখন 2 দলের সমান পয়েন্ট ছিল, তাই জিততে হলে এবার 1 পয়েন্টের প্রয়োজন। এবার ফাং যখন আবারও বাস্কেটের মধ্যে বলটি ছুঁড়ে মারে, রেফারি আবারও বলটিকে বাধা দেয়, যার ফলে টাইগারের টিম 1 পয়েন্ট করে ফেলে। এতে করে টাইগারের টিম জিতে যায়। আর তারা সবাই মিলে এখানে সেলিব্রেট করতে থাকে, কারণ তারা বাজেটে জিতে গিয়ে $5 মিলিয়ন জিতে গিয়েছে। কিন্তু এখানে ফাংয়ের প্রচণ্ড রাগ হচ্ছিল। তবে এখানে ফাংয়ের তার মাস্টারের কথা মনে পড়ে যায়, যখন মাস্টার তাকে কুংফুর একটি সিক্রেট বলেছিল যে যদি কোনো ব্যক্তি মন থেকেই কুংফু পাওয়ারকে নিজের ভেতরে রপ্ত করতে পারে তাহলে সে চাইলে সময়কে পিছিয়ে নিতে পারবে। এবার ফাং সেখানে দাঁড়িয়ে মাস্টারের মতো করে সেই কুংফু পাওয়ার ব্যবহার করার চেষ্টা করছিল। আর সে মন থেকে যখনই এই পাওয়ারটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে ঠিক তখনই সেখানে সময় থেমে যায়। আর ফাং তখন সময়কে কিছুটা পিছিয়ে নেয়। যখন ফাং বলটিকে ছুঁড়ে মারছিল, তো ফাং আবারও বলটিকে একটু অন্যভাবে ছুঁড়ে মারে, যার ফলে টিংকুয়ে তখন বলটিকে বাস্কেটের মধ্যে ফেলতে যায়। আর এবার রেফারি যখন বলটিকে আবারও ছুঁড়ে ফেলতেই যাবে ঠিক তখনই ফাং তাকে বাধা দেয়, আর টিংকুয়ে বলটিকে বাস্কেটে ফেলতে সক্ষম হয়। তারা সবাই মিলে তখন সেখানে সেলিব্রেট করতে থাকে। ওয়াংও এখানে ফাংয়ের উপর প্রচণ্ড খুশি ছিল, কারণ তার জন্যই আজকে তারা এই কঠিন ম্যাচটি জিততে পেরেছে।